একটা দেশ হঠাৎ করে খারাপ হয়ে যায় না, একটা সমাজ হঠাৎ করে খুনি হয়ে ওঠে না। এর পিছনে থাকে রাজনৈতিক অস্থিরতা, আইনের দুর্বলতা, গুজবের বিস্তার আর ভয়ঙ্কর এক নীরবতা। 2024 সালের পর থেকে বাংলাদেশ যেন এক উত্তপ্ত বারুদের স্তূপ, আর সেই আগুনে পুড়ে গেল একজন সাধারণ মানুষ যার নাম দীপু চন্দ্র দাস। আজকের ভিডিও শুধু তার হত্যার গল্প নয়, আজকের ভিডিও বাংলাদেশের বর্তমানে বাস্তবতার দলিল। 2024 সাল থেকে বাংলাদেশে একের পর এক অস্থির ঘটনা ঘটতে থাকে। রাজনৈতিক টানাপোড়েন, বিরোধী কণ্ঠ দমন, প্রশাসনের ওপর মানুষের আস্থা কমে যাওয়া, আইন নিজের হাতে নেওয়া, প্রবণতা বৃদ্ধি, রাজনীতির মাঠে উত্তেজনা, রাস্তায় ক্ষোভ আর সোশ্যাল মিডিয়া অসংখ্য গুজব। এই পরিবেশে সবচেয়ে বেশি বিপদে পড়ে সাধারণ মানুষ আর সংখ্যালঘুরা। 2024 সালের পর বাংলাদেশের সংখ্যালঘুর পরিচয় শুধু পরিচয় নয়, এটা হয়ে ওঠে ঝুঁকি, মন্দির ভাঙচুর, হুমকি, মব জাস্টিস, নিরাপত্তাহীনতা। এই বাস্তবতায় দীপু চন্দ্র দাস একজন ব্যক্তি নন, তিনি ছিলেন একটি সহজ টার্গেট। কারণ তিনি দরিদ্র, কারণ তিনি সংখ্যালঘু। দীপু চন্দ্র দাস কোনো নেতা ছিলেন না, তিনি ছিলেন ময়মনসিংহের ভালুকার একজন গার্মেন্টস শ্রমিক। 18 ডিসেম্বর 2025 তারিখটি ছিল বৃহস্পতিবার। ময়মনসিংহের ভালুকার একটি কাপড় কারখানায় অন্যান্য দিনের মতোই কাজ চলছিল, কিন্তু হঠাৎ করেই রোডে যায় এক চাঞ্চল্যকর খবর, দীপু চন্দ্র দাস নাকি ধর্ম অবমাননা করেছেন। মুহূর্তের মধ্যে গুজবটি কারখানার ভেতরে ও বাইরে ছড়িয়ে পড়ে। কোনো যাচাই নেই, বাছাই নেই, কোনো প্রমাণ নেই, শুধু কারখানার উপর ভিত্তি করে কয়েকশো উত্তেজিত মানুষ কারখানায় হামলা চালায়। তারা দীপু চন্দ্র দাসকে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসে। কারখানার গেটের বাইরে থেকে পৈশাচিক কায়দায় গণপিটুনি দেওয়া হয়। গণপিটুনি দেওয়ার পর দীপু চন্দ্র দাস পুরোপুরি আহত হয়ে পড়েন। এরপর যা ঘটলো তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। তার মৃতদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় নিয়ে দেওয়া হয় এবং একটি গাছে ঝুলিয়ে তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়। দীপু দাসের ঘটনাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। 2024 সালের এই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে আমরা দেখছি যে বাংলাদেশে এক ভয়াবহ মব জাস্টিস বা গণবিচারের সংস্কৃতি চলছে। সরকার পরিবর্তনের পর মাঠ পর্যায়ে পুলিশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়েছে অপরাধীরা। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে খুব সহজেই ধর্ম অবমাননা বা অন্য কোনো ইস্যুতে মানুষকে উত্তেজিত করে তোলা হয়েছে। উত্তেজিত জনতা যখন ভিড়ের মধ্যে থাকে তখন তাদের ব্যক্তিগত বিবেক কাজ করে না, তারা তখন শুধু ধ্বংসের মেতে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ভালুকা সব জায়গায় একই চিত্র দেখা যাচ্ছে। দীপু দাস কি আসলে অপরাধী ছিলেন? ঘটনার পর র‍্যাব ও পুলিশ নিবিড় তদন্ত চালিয়েছে। ময়মনসিংহের পুলিশ সুপার স্পষ্ট জানিয়েছিলেন যে দীপুর বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন এবং সাজানো একটি গুজব। দীপুর ভাই বড়লা রবিচন্দ্র দাসের করা মামলার ইতিমধ্যে 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে বেরিয়ে আসছে কারখানার অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব বা উস্কানি এই হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে। অর্থাৎ একটি মিথ্যা অভিযোগকে পুঁজি করে একজন সাধারণ মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। আপনারা বর্তমান বাংলাদেশের একটি অত্যন্ত সংবেদনশীল এবং রূঢ় বাস্তবতাকে লক্ষ্য করছেন। দীপু দাসের হত্যাকাণ্ডকে কোনোভাবে একটি বিচ্ছিন্ন অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি 2024 সালের 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে তৈরি হওয়া আইনহীনতা এবং মব জাস্টিস সংস্কৃতির এক ভয়াবহ পরিণতি। 2024 সালের 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে সারা দেশে পুলিশ ও প্রশাসনের চেইন অফ কমান্ডো বা নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়েছিল। যদিও পরবর্তী সময়ে প্রশাসন পুনর্গঠনের চেষ্টা চলছে, কিন্তু সাধারণ মানুষের মনে এই ধারণা জন্মেছে যে এখন যা খুশি করা যায়, বিচার হবে না। এই বিচারহীনতার সংস্কৃতি দীপু দাসের মতো সাধারণ মানুষকে হত্যার পথ প্রশস্ত করেছে। বিগত এক বছরে বাংলাদেশে দেখা গেছে চোর সন্দেহে, রাজনৈতিক ভিন্নমতের কারণে বা শুধু গুজবের বসে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। কেন এমন হচ্ছে? যখন মানুষ দেখে যে অপরাধ করে বার পাওয়া যাচ্ছে বা পুলিশ তৎক্ষণাৎ পদক্ষেপ নিতে পারছে না, তখন উত্তেজিত জনতা নিজেই বিচারও হয়ে যায়। দীপু দাসের ক্ষেত্রেও কি তাই হয়েছে? যদি আইন শৃঙ্খলা ব্যবস্থা শক্ত থাকতো তবে উত্তেজিত জনতা দীপুকে পিটিয়ে মারা বা মরদেহ পোড়ানোর সাহস পেত না। তারা বিষয়টি প্রশাসনের হাতে ছেড়ে দিত। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলে গুজব সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। 5ই আগস্টের পর থেকে স্বার্থ অন্বেষী গোষ্ঠীগুলো বারবার ধর্মীয় উস্কানি দিয়ে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছে। দীপু দাসের ক্ষেত্রেও ধর্ম অবমাননা নামক এই মারণাস্ত্রটি ব্যবহার করা হয়েছে। জনতা যখন উত্তেজিত থাকে তখন তারা আইন বা প্রমাণ খোঁজে না, বরং আবেগের বশবর্তী হয়ে অপরাধ করে বসে। জনগণ যখন মনে করে যে আইন প্রক্রিয়া বিচার পেতে অনেক দেরি হবে বা বিচার হবে না, ঠিক তখনই তারা আইন নিজের হাতে তুলে নেয়। দীপু দাসের ঘটনায় দেখা গেছে কয়েকশো মানুষের সামনে তাকে হত্যা করা হয়েছিল, অথচ কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি বা প্রশাসনের ভয় পায়নি। এটি প্রমাণ করে যে আইন প্রয়োগকারী সংস্থার প্রতি মানুষের ভয় বা শ্রদ্ধা দুটোই আশঙ্কাজনকভাবে কমে গেছে। বন্ধুরা, আমাদের ভাবা উচিত 5ই আগস্টের পর বাংলাদেশে যে স্বাধীনতার কথা বলা হয়েছে, সেই স্বাধীনতার অর্থটা কি? এই যে কেউ চাইলেই রাস্তায় কাউকে পিটিয়ে মেরে ফেলতে পারবে, আইন নিজের হাতে তুলে নেবে। আইন নিজের হাতে তুলে নেওয়া কি কোনো সভ্য সমাজের লক্ষণ? দীপু দাসের রক্ত আজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে।
যদি আমরা আজই এই মব জাস্টিস বা গণবিচারের বিরুদ্ধে না দাঁড়াই, তবে কাল আপনার বা আমার উপর এমন আক্রমণ হতে পারে। দীপু দাসের এই হত্যাকাণ্ড শুধু বাংলাদেশ নয়, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড আন্তর্জাতিক মহলে পর্যন্ত পৌঁছে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।